রাকিবুল ইসলাম, জি স্যার। সবকিছু বুঝতে পেরেছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ। রোমান ভাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তিথি রয় জি বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জাহাঙ্গীর বুঝতে পেরেছেন ভাই আমার? বললে একটু সাথে সাথে আসলে ভালো হয়। আচ্ছা, মুন্নি আক্তার বুঝতে পেরেছেন বোন আমার? জি স্যার। মেহেদী হাসান বুঝতে পেরেছেন? জি স্যার, ইনশাল্লাহ বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ। জনি রয় বুঝতে পেরেছেন? জনি, জনি রয় না, সরি, জনি। বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ। ফাংশন বলতে কি বোঝায়? ফাংশন বলতে কি বোঝায়? ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ, যার একটি নির্দিষ্ট নাম থাকে, যা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়। এই যে বিষয়টি বললাম, এটা কি? এটা হলো একটা ফাংশন। এখন ফাংশনটা কি? ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের স্বাধীন ক্ষুদ্র অংশ। এক কথায় উত্তর এতটুকু দিলেও হবে, কোনো সমস্যা নাই। তারপর যদি আমরা ব্যাখ্যায় যাই, প্রথম এক কথায় কি দাঁড়ায়? ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ। এতটুকু দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ব্যাখ্যা কি? যার একটি নির্দিষ্ট নাম থাকে, যার একটি নির্দিষ্ট নাম থাকে, যার এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত। একটা হলো ফাংশনের বৈশিষ্ট্য, এটা হলো ফাংশনের বৈশিষ্ট্য। আর পরিচয় হলো প্রথম লাইনটুকুই। তো বৈশিষ্ট্য ব্যাখ্যায় কি দাঁড়ায়? ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ। বৈশিষ্ট্য হচ্ছে যার একটি নির্দিষ্ট নাম থাকবে, যার কতিপয় কিছু এক অথবা একাধিক স্টেটমেন্ট থাকবে, যার মাধ্যমে সে তার রেজাল্ট রিটার্ন দেখাবে এবং নির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য ফাংশন ব্যবহার করা হবে। সেই সমস্যা হোক কোনো হসপিটাল রোগীর তথ্য সম্পর্কিত সমস্যা, কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট সম্পর্কিত কোনো রেজাল্ট শিটের সমস্যা, কোনো প্রতিষ্ঠানের স্যালারি শিট সম্পর্কিত সমস্যা, যে কোনো সমস্যা, যে কোনো কোড সম্পর্কে সমস্যা, এক কথায়। তারপরে হচ্ছে ফাংশন হেডার কাকে বলে? প্রতিটি ফাংশনের একটি নির্দিষ্ট নাম থাকে, একে ফাংশন হেডার বলে। প্রতিটা ফাংশনের যে নামটা থাকে, সেই নামকেই বলা হয় ফাংশন হেডার। আমরা জাস্ট একটু মুখস্থ করলে, একটু মনোযোগ দিলে ইনশাআল্লাহ তাআলা এগুলো মুখস্থ করা কোনো ব্যাপারই না। আর যেইখানে আমাদের প্র্যাকটিক্যাল সমস্যা হবে, তার বিস্তারিত ব্যাখ্যা সহ আমি যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ বুঝিয়ে দিব। এবং স্টুডেন্টদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আমি না শুনবো সবাই বুঝেছে, ততক্ষণ পর্যন্ত আমার প্র্যাকটিক্যাল ক্লাস চলবে, আমার কোনো সমস্যা নেই। এবং ব্যাখ্যাটা আমি সেভাবেই নেওয়ার চেষ্টা করবো যেভাবে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে কলিং ফাংশন ও কাল্ট ফাংশন কাকে বলে? ঠিক আছে, কলিং ফাংশন হচ্ছে যখন একটি ফাংশন অপর ফাংশনকে ব্যবহার করে। এখানে কি বলা হয়েছে? যখন একটি ফাংশন অপর ফাংশনকে ব্যবহার করে তখন তাকে কলিং ফাংশন বলে বা মূল ফাংশন বলে। তো এখন যদি প্রশ্ন আসে মূল ফাংশন কাকে বলে, অথবা যদি প্রশ্ন আসে কলিং ফাংশন কাকে বলে, উত্তরটা একই হবে ভাই। অনেক সময় এই প্রশ্নের বিষয়গুলো না বোঝার কারণে আমি পারা উত্তরটাও মনে করি আমার বুঝি কমন পড়ে নাই, এরকম হওয়া যাবে না। তারপরে হচ্ছে যে ফাংশনকে কল করা হয় তাকে ব্যবহৃত বা কল্ড ফাংশন বলা হয়। তো এইখানে আমি কি বুঝলাম? কলিং ফাংশন ও কল্ড ফাংশনের মধ্যে তফাৎ। যখন একটি ফাংশন অপর ফাংশনকে ব্যবহার করে তখন তাকে কলিং ফাংশন বলে। একটা ফাংশন অপর ফাংশনকে ব্যবহার করে তার কোড সম্পন্ন করবে, এটাকে বলে কলিং ফাংশন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফাংশনকে কল করা হয়, একটা ফাংশনকে দিয়ে যে ফাংশনকে কল করা হয় তাকে বলা হয় কল্ড ফাংশন। তো কলিং ফাংশন হচ্ছে যখন একটি ফাংশন অপর ফাংশনকে ব্যবহার করে, যখন ব্যবহার করে তখন বলা হয় কলিং ফাংশন। আর যাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় কল্ড ফাংশন। তারপরে হচ্ছে আর্গুমেন্ট ও প্যারামিটার কাকে, ভেরিয়েবল কাকে বলে? এটা পরীক্ষায় আসবেই, অনেক বেশি সম্ভাবনা, এটা পড়বো আমরা। যেটা আমি ডাবল টিক চিহ্ন দিয়েছি এখানে, আপনাদের মূল বইটা পড়ে যেখানে আমি ডাবল টিক চিহ্ন দিয়েছি এগুলো সবার আগে পড়বেন। এবং সমস্ত কিছুগুলো পড়ার আগে আপনারা আমি যে 103 পৃষ্ঠার সাজেশন ব্যাখ্যা সহ দিয়েছি বিভিন্নভাবে প্রশ্ন জোগাড় করে সেগুলো আগে পড়ে নিবেন। এই হলো বিষয়। তো ঠিক আছে, এখানে যেটা আমাদের রয়েছে আর্গুমেন্ট ও প্যারামিটার ভেরিয়েবল কাকে বলে? কোন ফাংশনের প্রথম বন্ধনী বা প্যারেনথেসিসের মধ্যে, এখন প্যারেনথেসিস কি যারা নতুন তাদের ব্যাখ্যা দিতেই হয়, কারণ প্যারেনথেসিসের যদি আমরা ব্যাখ্যা না বুঝি আমরা কখনোই কোড করতে পারবো না। কখনোই কোড করতে আমরা পারবো না যদি প্যারেনথেসিসের ব্যাখ্যা আমরা না জানি। প্যারেনথেসিস
আমরা স্কুল কলেজে যখন পড়াশোনা করেছি তখন আমাদের ফার্স্ট ব্রেকেট ছিল। সেই ফার্স্ট ব্রেকেটটা দেখতে কি রকম ছিল? ঠিক এখানে যেরকম আমি দেখাবো এরকম হবে। এরকম ছিল। এটাকে বলে প্যারেনথেসিস। এটাকে বলে প্যারেনথেসিস। আর এইখানে যে প্যারেনথেসিসটা রয়েছে, যারা পূর্বে ক্লাস করেছেন তাদের মধ্যে একজনকে আমি প্রশ্ন করি, রাকিবুল ইসলাম, এই প্যারেনথেসিসটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? স্যার 2 ভাগে। ভেরি গুড। প্রথম প্যারেনথেসিসটাকে, এই প্যারেনথেসিসটার নাম কি? ওপেন প্যারেনথেসিস। ভেরি গুড, ওকে। রোমান ভাই আসেন। এই প্যারেনথেসিসটার নাম কি? স্যার বুঝি না এটা। আচ্ছা ঠিক আছে, তিথি রয় আসেন, তারপরে ব্যাখ্যায় যাচ্ছি। এই প্যারেনথেসিসটার নাম কি? ক্লোজ প্যারেন্থেসিস। ভেরি গুড। তার মানে আপনি আমার পুরানো লেকচার গুলো ভালোভাবে শুনেছেন, আপনাকে ধন্যবাদ। তো এখানে প্যারেনথেসিসটা হচ্ছে দুই প্রকার, একটা হলো ওপেন প্যারেনথেসিস, একটা হলো ক্লোজ প্যারেনথেসিস। আপনারা যখন এই আইসিটির উপরে ভিত্তি করে এই সার্টিফিকেট দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, এক্সপেরিয়েন্স দিলে কোনো চাকরি করবেন, ভাই এটা সব থেকে বেশি কমন আপনাকে ধরার। এই জন্য আমার কথাগুলোকে খেয়াল করতে হবে। আর আমি কখনোই এটা জানি না আপনারা কিভাবে নিবেন, আমি একটা বিষয়কে যখন আমি ক্লাস নিব একবারের জায়গায় 100 বার বোঝাতে রাজি আছি, বাট আমি যখন বুঝিয়ে শেষ করে ফেলবো, আমি যখন আপনাদের কাছ থেকে রিপিট পাবো, হ্যাঁ আপনারা বুঝেছেন, তখন পরে যদি আবার বলেন স্যার এটা বুঝিনি বুঝাই দেন, তখন এটা আমি নিতে পারি না। অর্থাৎ আমি যা শিখাই এটাকে সাথে সাথেই অথবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমলে নিয়ে নিতে হবে, এই হলো বিষয়। তো এখানে ওইটাকে বলে প্যারেনথেসিস। প্যারেনথেসিসটা হলো দুই প্রকার, একটা হলো ওপেন প্যারেনথেসিস, একটা হলো ক্লোজ প্যারেনথেসিস। এইখানে এটাকে বলে ওপেন প্যারেনথেসিস আর এটাকে বলে ক্লোজ প্যারেনথেসিস। আমি আমার পরবর্তী যেই লেকচারে যাব প্র্যাকটিক্যালি, সেইখানে আপনাদের কিছু আরো সিম্বল সম্পর্কে আমি অতিরিক্ত অ্যাডভাইস দিব, যা ডিকশনারিটা আপনাদের কঠিন লেগেছিল আমার মনে হয়েছিল, তাই এটার উপর একটা প্র্যাকটিক্যাল নিব, যদিও ডিকশনারিতে আমাদের প্র্যাকটিক্যাল নেই। যাই হোক, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। অর্থাৎ মূল বিষয় হলো ফাইনালি আমি যে প্র্যাকটিক্যাল ক্লাসটা নিব তার মধ্যে থাকবেন, ওটাই হলো আপনাদের শেষ প্র্যাকটিক্যাল ক্লাস, কারণ তার মধ্যে আমি কোডিং এর যাবতীয় ব্যাখ্যা সহ, ডাটাবেস ম্যানেজমেন্ট সহ আমি বিস্তারিত আলোচনা করব। এখন আমি আমার পরবর্তী কাজে যাই। প্যারেনথেসিস হয়ে গেছে। যেটা আমি এখানে বলতেছিলাম, আর্গুমেন্ট ও প্যারামিটার ভেরিয়েবল কাকে বলে? কোন ফাংশনের প্রথম বন্ধনী বা প্যারেনথেসিস, প্যারেনথেসিস কি সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। প্যারেনথেসিসের মধ্যে কোনো ভেরিয়েবল ঘোষণা করা হলে ওই ভেরিয়েবল বা ভেরিয়েবল সমূহকে, আমি এখানে কি বলতেছি খেয়াল করতে হবে, কোন ফাংশনের প্যারেনথেসিসের মধ্যে কোন ভেরিয়েবল ঘোষণা করা হলে ওই ভেরিয়েবল কে আর্গুমেন্ট ভেরিয়েবল বলা হয়। আমি যা বললাম তাই লিখবেন, অতিরিক্ত লেখার দরকার নাই। যেখানে বা আছে সেখানে যে কোনো একটা দিলেই হবে। এই যেখানে বা আছে সেখানে যে কোনো একটা দিলেই হবে। আমরা সহজভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করব। আমরা যদি অনেক বিস্তারিত লিখতে গিয়ে কোনো প্রশ্নের উত্তর ভুল করি, পুরো পৃষ্ঠা লিখলে পাবো 10, 5টা শব্দ ভুল করব, 5 মার্ক কাটা। এটা কিন্তু হলো যারা খাতা দেখে তাদের খাতা দেখার নিয়ম, এই জন্য পরীক্ষার হলে ভুল করা যাবে না। তো আমি সংখ্যাটা আরেকবার বলি, কোন ফাংশনের প্যারেনথেসিসের মধ্যে কোন ভেরিয়েবল ঘোষণা করা হলে, কোন ভেরিয়েবল ঘোষণা করা হলে ওই ভেরিয়েবল সমূহকে আর্গুমেন্ট বলে। ওই ভেরিয়েবল সমূহকে আর্গুমেন্ট অথবা প্যারামিটার বলে। এটা পরীক্ষায় আসবেই, আমরা আমলে নিয়ে নিই, ঠিক আছে। পরে হচ্ছে ফাংশন আর্গুমেন্ট বলতে কি বোঝায়? ফাংশন আর্গুমেন্ট বলতে কি বোঝায়, যখন একটি ফাংশন কল করা হয় তখন ওই ফাংশনের প্যারামিটারের টাইপ, অর্ডার ও নাম্বারের অনুসারে ভ্যালু পাস করা হয়, ওই ভ্যালুকে ফাংশন আর্গুমেন্ট বলা হয়। সহজভাবে যদি আমি বলতে চাই, যখন একটি ফাংশন কল করা হয় তখন ওই ফাংশনের প্যারামিটার টাইপ কে, তখন ওই ফাংশনের প্যারামিটার টাইপ কে, আমি কি বললাম, যখন একটি ফাংশনকে কল করা হয় তখন ওই ফাংশনের প্যারামিটার টাইপকে আর্গুমেন্ট বলে। আর যতটুকু আমি কালো কালি দিয়ে দাগ দিয়েছি পড়ার দরকার নাই, সহজ ভাষায় নিব, যা আমাদের কাজে আসবে। তারপরে হচ্ছে লাইব্রেরি ফাংশন ব্যবহারের সুবিধা। লাইব্রেরি ফাংশন ব্যবহারের সুবিধা এই যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করার পর উক্ত ফাংশনের কাজ আপনা আপনি সম্পূর্ণ হয়। আপনা আপনি মানে কি? অটোমেটিক্যালি।
এটা বলতে হবে যে লাইব্রেরি ফাংশন ব্যবহারের সুবিধা কি। বলতে হবে লাইব্রেরি ফাংশনের ব্যবহারের সুবিধা হলো লাইব্রেরি ফাংশন ব্যবহার করার পর উক্ত ফাংশনের কাজ অটোমেটিক্যালি শুরু হয়। এটা আমরা লিখবো কি অটোমেটিক্যালি। আপনিও লিখতে পারি, কিন্তু অটোমেটিক্যালি লিখলে ভালো হবে। পরে হলো এর জন্য বিস্তারিত প্রোগ্রাম লেখার প্রয়োজন হয় না, এর মাধ্যমে বিস্তারিত প্রোগ্রাম লেখার প্রয়োজন হয় না। আমি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি, নিজে নিজে তৈরি করা হয়। ঠিক আছে, এইরকম অটোমেটিক্যালি তৈরি করা হয় যে ফাংশন তাকেই বলে লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষার খাতায় লিখবো লাইব্রেরি ফাংশন ব্যবহারের সুবিধা হলো লাইব্রেরি ফাংশন ব্যবহার করার পর উক্ত ফাংশনের কাজ আপনা আপনি সম্পন্ন করাকে, অটোমেটিক্যালি সম্পন্ন করাকে লাইব্রেরি ফাংশন বলে। পরে হচ্ছে পাইথন 3.6 ভার্সনের সর্বমিত লাইব্রেরি ফাংশন কয়টি? আমরা লিখবো 68। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে রিকারশন কাকে বলে? ঠিক আছে, রিকারশন যে প্রক্রিয়ায় কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে। এটা পরীক্ষায় 2023 সালে আসছিল, আমি আগে সাথে আলোচনা করেছি, এটা মুখস্থ করে ফেলবেন। তারপর হচ্ছে রিকারসিভ ফাংশন কি? যে কোনো ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে, এবং কোনো ফাংশন নিজেই নিজেকে যখন কল করে তখন সেই ফাংশনকে রিকারসিভ ফাংশন বলে। এখানে দুইটা বিষয়, একটা হলো রিকারসিভ কি, রিকারশন কি। রিকারশন হলো এটাকে বলতে পারে রিকারশন ফাংশনও। ঠিক আছে, এটাকে রিকারশন ফাংশনও বলতে পারে, রিকারশন ফাংশনও বলতে পারে। আর নিচেরটা হলো রিকারসিভ ফাংশন। প্রশ্নের কিন্তু অনেক ধরন আছে ভাই, আপনারা বুঝতে হবে। এটাকে রিকারশন কি সেটাও বলতে পারে, অথবা রিকারশন ফাংশন কি সেটাও বলতে পারে, বাট উত্তর হবে একটাই। উত্তর কি? যে ফাংশন নিজেই নিজেকে কল করে, যে ফাংশন নিজেই নিজেকে কল করে তাকে রিকারশন অথবা রিকারশন ফাংশন বলে। তারপরে হচ্ছে রিকারসিভ ফাংশন কি? যে ফাংশন নিজেই নিজেকে কল করে, যখন কল করে সেই সময়টাকে বলে রিকারসিভ ফাংশন। আপনারা বইয়ের ভাষায় দিলেও পারেন, আমার বাসায় দিলেও আপনি পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে পাইথনে ফাংশন তৈরির সিনট্যাক্স, কিছু কিছু বিষয় মুখস্থ করতে হবে। যেমন আমরা পড়েছি স্কুল কলেজে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। ঠিক কিছু কিছু ফাংশনের সিনট্যাক্স এবং অ্যালগরিদম এবং তার চিহ্ন সমূহ আমাদের মুখস্থ করতে হবে, নয়তো আমরা আঁকতে পারবো না। এখানে যা আছে তাই আমরা মুখস্থ করবো, এই হলো বিষয়। কিছু কিছু বিষয় বুঝাইতে হয় না, নিজের চেষ্টায় মুখস্থ করে নিতে হয়। তারপরে হচ্ছে ফাংশনের রিটার্ন বলতে কি বোঝায়? প্রতিটি ফাংশনই কলিল ফাংশনকে একটি বৈধ ডেটা টাইপের মান ফেরত দেয়। যখন আমি আরো সহজভাবে বলি ভাই, যখন একটি ফাংশন আরেকটি ফাংশনকে কল করে, কল করার পরে রিটার্ন তাকে যেই ভ্যালুটা দেয়, যে ডাটাটা দেয়, যে প্রিন্টটা দেয়, সেটাই হলো ফাংশনের রিটার্ন। আর যদি আমরা বইয়ের ভাষায় পড়ি, প্রতিটি ফাংশনই কলিং ফাংশনে একটি বৈধ ডাটা টাইপ মান ফেরত পাঠায়। ফাংশন কর্তৃক মান ফেরত পাঠানোর এই প্রক্রিয়াকে বলে ফাংশনের রিটার্ন। বাস, আর কিছু লাগবে না ভাই। তারপরে আমরা সামনে যাচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ আমি বলতেছি, বাকিগুলো আপনারা নিজেরা পড়লেই বুঝবেন, অথবা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়লেও ইনশাআল্লাহ তাআলা ভালো রেজাল্ট চলে আসবে, কোনো সমস্যা নেই। লাইব্রেরি ফাংশন কাকে বলে? লাইব্রেরি ফাংশন কাকে বলে, এটা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা একদম অনেক বেশি। ঠিক আছে, তারপর এখানে লাইব্রেরি ফাংশন কাকে বলে? এএনএসআই কর্তৃক নির্ধারিত যে সমস্ত বিল্ট ইন ফাংশন সি, সি প্লাস প্লাস প্রোগ্রামে মিন ফাংশনের মধ্যে কল করে সুনির্দিষ্ট সম্পন্ন করা হয় তাকে লাইব্রেরি ফাংশন বলে। সংখ্যাটা মুখস্থ করতে হবে। চারটি লাইব্রেরি ফাংশনের নাম কি? ইনপুট, প্রিন্ট, টাইপ, পাওয়ার, রাউন্ড, ম্যাক্স, মিন, সাম। এই যে এগুলোর সাথে যেভাবে আছে ব্র্যাকেট দিয়ে এইভাবেই লিখবো, এখানে বিস্তারিত আমি দিয়েছি, কিন্তু আপনারা চারটি লিখতে পারলে অ্যান্সার আপনাদের উত্তর হয়ে যাবে। তারপরে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট বলতে কি বুঝো? এটা পরীক্ষায় আসে। যেসব আর্গুমেন্ট সমূহকে ফাংশনে পজিশনাল অর্ডারে পাস না করে, এখানে মানে কি? যেসব আর্গুমেন্ট সমূহ ফাংশনে পজিশনাল অর্ডারে মানে হলো যেখানে আর্গুমেন্ট থাকবে সেইখানে থাকা অবস্থায়, পজিশনে থাকা অবস্থায় পাস না করে ফাংশনে তাদের মান সরাসরি পাস করা হয়, ফাংশনে তাদের মান সরাসরি পাস করা হয়, তাদেরকে কিওয়ার্ড আর্গুমেন্ট বলে। অর্থাৎ যেসব আর্গুমেন্ট সমূহ ফাংশনের পজিশনাল অর্ডারে পাস না করে সরাসরি যেই ভ্যালু রয়েছে, সরাসরি তাদের যেই ফিল্ড রয়েছে, সরাসরি তাদের যে সাইট রয়েছে, সেইখানে সে পাস করে। অর্থাৎ যেসব আর্গুমেন্ট সমূহ ফাংশনে পজিশনাল অর্ডারে পাস না করে ফাংশনে তাদের মান সরাসরি পাস করে, তাদেরকে কিওয়ার্ড আর্গুমেন্ট বলে। পাইথনে তারিখ ও সময় নিয়ে অপারেশন সম্পাদনের জন্য কয়টি কি
কয়টি ও কি কি মডিউল রয়েছে? 5টি মডিউল রয়েছে, ঠিক আছে? ডেট টাইম, ডেট টাইম, ডেট টাইম ডিলটা, তারপরে হচ্ছে টি জিনফো, এটা আমরা মুখস্থ করে নিব আমাদের বাসায়, ঠিক আছে? পাইথনে বর্তমান সময়ে জানার জন্য কোন মেথড ব্যবহার করা হয়? পাইথনে বর্তমান সময়ে জানার জন্য লোকাল টাইম ব্যবহার করা হয়। পাইথনে আজকের তারিখ জানার জন্য ডেট টুডে মেথড ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে পাইথনে টাইম ডেল্টা মডিউলের কাজ কি? এই কাজ হলো মডিউলের মাধ্যমে দুটি তারিখের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়। স্কোর এর উপর ভিত্তি করে ভেরিয়েবল কত প্রকার ও কি কি? 2 প্রকার, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। এগুলো আমরা পড়লে ইনশাআল্লাহ তাআলা মুখস্থ হবে, কঠিনের কোনো কিচ্ছু না, জাস্ট বইকে ভালোবাসতে হবে। আমি যেমন আমার চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আপনাদের এই বইটা পুরো পড়ি আগে, তারপরে আমি আমার নোট খাতায় ব্যাখ্যা করি, ওখান থেকে ব্যাখ্যা করে আমি আপনাদের এই প্রশ্নের বাইরে আলোচনা করি। আপনারা হলেন স্টুডেন্ট, আপনারা ইচ্ছে করলে আরো বেশি পড়তে পারবেন, কারণ টিচারের থেকে ফ্রি থাকে পড়াশোনার জন্য স্টুডেন্ট, আপনাদের সার্টিফিকেট লাগবে, পরীক্ষা দিতে হবে, কিন্তু আমি লেকচার দিলে আমার শেষ। কিন্তু কথা হলো পড়ার মতন পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে লোকাল ভেরিয়েবল ও গ্লোবাল ভেরিয়েবল বলতে কি বোঝায়? যেসব ভেরিয়েবলের কার্যকারিতা শুধুমাত্র কোনো নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। লোকাল ভেরিয়েবল কি? যেই সমস্ত ভেরিয়েবলের কার্যকারিতা নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে, অন্য ফাংশনে তার কার্যকারিতা দেখাতে পারবে না, অন্য ফাংশনে তার কার্যকারিতা যাবে না, অন্য ফাংশনে তার কার্যকারিতা প্রয়োগ করতে পারবো না, তাকে বলে লোকাল ভেরিয়েবল। অর্থাৎ যেসব ভেরিয়েবলের কার্যকারিতা শুধুমাত্র নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে লোকাল ভেরিয়েবল বলে। আর গ্লোবাল ভেরিয়েবল কাকে বলে? যে কোনো ভেরিয়েবলের কার্যকারিতা কোনো নির্দিষ্ট ফাংশন শুধু না থাকে, বাস নিচেরটা ভাই পড়ারই দরকার নাই, আমি সহজ করে দেই। যেসব ভেরিয়েবলের কার্যকারিতা শুধু মাত্র কোনো নির্দিষ্ট ফাংশনের সীমাবদ্ধ থাকে, এটা আমরা কি পড়েছি? লোকাল ভেরিয়েবল। আমি আবার বলি, লোকাল ভেরিয়েবল সংখ্যাটা আমি কি পড়েছি? যেসব ভেরিয়েবলের কার্যকারিতা শুধুমাত্র কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে বলে লোকাল ভেরিয়েবল। আর যেটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অন্যান্য ফাংশনের মধ্যেও তার প্রভাব বিস্তার হয়, তাকে বলে গ্লোবাল ভেরিয়েবল। বাস, এত পড়ার দরকার নাই। ইনপুটেড সিনট্যাক্স এটা যেভাবে আছে সেভাবে পড়বো, কিছু কিছু সোর্স হলো, এগুলো সূত্র মুখস্থ করে নিতে হবে। ফাংশনাল কলিং এটা কিছুক্ষণ আগেই আমি পড়েছি, আবার পড়ার দরকার মনে হয় না, তবুও পড়ি। ফাংশনাল কলিং হলো যখন কোনো ফাংশন নিজেই, যখন একটি ফাংশন আরেকটা ফাংশনকে কল করে, এবং যখন কল করে তখন কলটা করতে তো একটা সময় নেয়, সেই সময়টাকে বলে ফাংশনাল কলিং। আচ্ছা ঠিক আছে, এখানে কি, ওখানে ওখানে কি ছিল, ওখানে কি ছিল একটু দেখি আমি প্লিজ, কারণ টিচার ভুল করা যাবে না। ও, ওটা হলো রিকার্সিভ ফাংশন, ওটা হচ্ছে রিকার্সিভ ফাংশন, সেই সময়টাকে রিকার্সিভ ফাংশন বলে। এই আমার মধ্যে একটু ঘটকা লেগেছে তাই আমি উপরে চলে গেছিলাম, তারপরে দেখি ঠিকই আমি এখানে একটু ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, ফাংশন কলিং। তো এখানে ফাংশন কলিং কি? কল শব্দের অর্থ ডাকা, আমরা জানি যখন কাউকে ডাকতে হয় তখন কল করি। সি প্রোগ্রামে কল প্রায় একই অর্থে ব্যবহৃত হয়, এটাও ডাকা, একটি ফাংশন আরেকটা ফাংশনকে ডাকা, এটাও একটা ডাকা। আমরা যখন কোনো ফাংশন ডিফাইন করি তখন তার একটি নাম দেই। প্রত্যেক ফাংশন কোনো নির্দিষ্ট কাজ করার জন্য ডিফাইন করা হয়। প্রোগ্রামে যখন কোনো নির্দিষ্ট কাজ করা হয় তখন শুধুমাত্র প্রোগ্রামের নাম লিখলেই ওই কাজ করে দেয়। এখানে যে বিষয়টা হচ্ছে, আমি সহজেই বুঝাই, আমি আমার প্র্যাকটিক্যালে নিয়েছিলাম, এখানে লেখা আছে EX প্রিন্ট, এর ব্যাখ্যা দিন, হয়তো আপনারা বুঝবেন না, সহজেই বোঝার জন্য। এখানে যে বিষয়টা হলো, আমরা কি করেছি, হ্যালো ওয়ার্ল্ড গোটা বিশ্বকে কল করেছিলাম, এবং রাকিবুলকে, তিথিকে, রোমানকে, বিভিন্ন জনকে কল করেছিলাম। এই যে ডাকা হয় এটাকে বলে কলিং, এই যে ডাকা হয় এটাকে বলে কলিং। এই যে আমরা আমাদের প্রোগ্রামিং ফাংশনের মাধ্যমে অথবা বিল্ট ইন ফাংশনের মাধ্যমে, এখানে বিল্ট ইন ফাংশনটা কি এখন জিজ্ঞেস করতে মন চাচ্ছে, কারণ তার ব্যাখ্যাকে অনেকবার দিয়েছি। আচ্ছা, এখানে আগে ক্লাস করেছিল এরকম একজনকে জিজ্ঞেস করি, রাকিবুল ইসলাম, জি স্যার। বিল্ট ইন ফাংশনটা কি? মনে না থাকলে বলতে হবে, ভুলে গেছি, বলতেই পারি। স্যার মনে পড়তেছে না ঠিক এখন। আছে, রোমান ভাই, বিল্ট ইন ফাংশন কি?
স্যার মনে নাই তো। আচ্ছা ঠিক আছে, মনে আছে এরকম কেউ আছে? বিল্ট ইন ফাংশন কি? ওকে ঠিক আছে, প্যারেনথেসিস বিল্ট ইন ফাংশন এটা পরীক্ষায় থাকবেই, পাশাপাশি যখন কোনো ভাইবা দিতে যাবেন সেখানেও থাকবে। আজকে এই ভাইবা নিয়ে আমি একটা লাস্টে 1 মিনিট আলোচনা করব, যদিও খুব ব্যস্ত, যদি মনে থাকে ইনশাল্লাহ। আচ্ছা এখন আমি আমার উত্তরে যাই। বিল্ট ইন ফাংশন হচ্ছে যখন কোনো ফাংশনকে রান করা হয়, অর্থাৎ আমি সহজভাবে বলি, কঠিনের দিকে না যাই। বিল্ট ইন ফাংশন হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের মাধ্যমে কোনো প্রোগ্রামকে রান করার মাধ্যমে রেজাল্ট প্রদর্শন করা হয়। অর্থাৎ বিল্ট ইন ফাংশন কাকে বলে? এক কথায় প্রিন্ট ফাংশনকে বিল্ট ইন ফাংশন বলে। এই যেখানে প্রিন্ট লেখা, প্রিন্ট ফাংশনকে বিল্ট ইন ফাংশন বলে। যখন প্রিন্ট ফাংশনের মাধ্যমে অথবা বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আমরা কাউকে ডাকবো, আমরা কাউকে নাম নির্ধারণ করে ডাকবো, যেমন হ্যালো ওয়ার্ড দিয়ে ডাকবো, হ্যালো রাকিবুল সম্পর্কে ডাকবো, হ্যালো তিথি সম্পর্কে ডাকবো, নাম ডিফাইন নির্দিষ্ট করে ডাকবো, এটাকেই বলে কলিং ফাংশন। কিন্তু এত সহজ করে দিলে তো হবে না, একটু পরে আমি বুঝিয়ে দিলাম, এটা আপনারা দিয়ে নেবেন পরীক্ষায়। আর যদি না বোঝেন কষ্ট করে ওই সূত্রের মতো পড়া মুখস্থ করে নেবেন, কারণ এর থেকে সহজ ভাষা আমার এখন জানা নেই। তারপরে হচ্ছে যে কোনো 5টি লাইব্রেরি ফাংশন ও তাদের কাজ উল্লেখ করো, এটা পরীক্ষায় আসবে। এ বি এস পরম মান নির্ণয় করে, এস আই এন সাইনের মান নির্ণয় করে, সি ও এস কোসাইনের মান নির্ণয় করে, থিটা চলে আসে, সাইন থিটা কস থিটা টেন থিটা, যাই হোক ভাই এভাবেই লিখবো। টেন, তারপরে হচ্ছে টেনজেন্টের মান নির্ণয় করে, তারপরে হচ্ছে এসকিউআরটি বর্গমূল নির্ণয় করে। এগুলো একটু মুখস্থ করে নিব, ঠিক আছে? এই হলো বিষয়। আর এই ইয়া সম্পর্কে কি বলে, সাইন থিটা কস থিটা সম্পর্কে আমার জীবনের একটা খুব বাস্তব গল্প আছে, যদি কখনো মনে হয়, যদি লেকচারের মধ্যে ওকে মনে করিয়ে দেন হয়তো বলতে পারি, এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে ফাইল অপারেশনের বর্ণনা দেও। এখানে আমরা 12 নম্বর অধ্যায়ে চলে এসেছি, কিন্তু এই বিস্তারিত ব্যাখ্যা পড়ার আগে আমরা একটু নিচে পড়ি, তাহলে সহজে এই বিষয়গুলো বুঝতে পারবো, কারণ 12 নম্বর অধ্যায় একটু কঠিন। আচ্ছা এখানে ফাইল কি? ফাইল হলো ডাটা বা তথ্য সংরক্ষণ করার জন্য একটি ফাইল হলো ডাটা বা তথ্য সংগ্রহ করার জন্য, আমি যেভাবে বলি বোঝার জন্য এটা পড়ে নিবেন। ফাইল হলো ডাটা বা তথ্য সংগ্রহ করার জন্য একটি প্রক্রিয়া, প্রসেস, যার মাধ্যমে বা যার মধ্যে যে কোনো ডকুমেন্ট, যে কোনো তথ্য, যে কোনো প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা হয়। এই হলো বিষয় ভাই, নিজের ভাষায় দিলেও চলে, আর যদি বইয়ের ভাষায় পড়ি, ফাইল হলো তথ্যের একটি সংগ্রহ যা একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে, যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, মোবাইল ডিভাইস, এই স্টোরেজ ডিভাইসে আমরা সংরক্ষণ করি। এগুলো খুব সিম্পলি জাস্ট একটু বুঝলেই হবে। ফাইল কত প্রকার পরীক্ষায় আসবে? হ্যাঁ, ফাইল হলো 2 প্রকার, ডাটা ফাইল আর একটা হলো প্রোগ্রাম ফাইল। ফাইল অপারেশন বলতে কি বোঝায়? যখন কোনো ফাইল থেকে ডাটা রিড করা হয় কিংবা ফাইলে ডাটা রাইট করা হয়, সেক্ষেত্রে প্রথমে ফাইল ওপেন করতে হয়। রিড রাইট এর কাজ সম্পূর্ণ হয়ে গেলে ফাইলটি পুনরুদ্ধারে বন্ধ করে দিতে হয়। এ থেকে বোঝা যায় কোনো ফাইলে ইনপুট আউটপুট কার্যাদি সম্পাদন করার জন্য আমরা এই যে এখান থেকে পড়বো, এতগুলো দরকার নাই, কোনো থেকে পড়বো। কোনো ফাইলে ইনপুট আউটপুট কার্যাদি সম্পাদন করার জন্য যেসব অপারেশন সম্পন্ন করা হয় তাকেই বলে ফাইল অপারেশন। সহজ করে দিলাম ভাই, আপনাদের সবকিছু সহজ করে দিচ্ছি, তারপর যদি না পড়েন তাহলে হবে না। আমি সকলের কাছ থেকে ফার্স্ট ক্লাস আশাবাদী, সকলের কাছ থেকে, কারণ আমি যতটুকু ভাবে আপনাদেরকে এই বিষয়গুলো একদম সাজেশন থেকে, বিগত সালের প্রশ্নগুলো থেকে এবং মূল বই থেকে ব্যাখ্যা দিচ্ছি, এরকম যদি আমি পড়তাম আগে পাইতাম, আমি 4.00 না পেয়ে মনে আরো বেশি পাইতাম ইনশাল্লাহ। যাই হোক একটু পড়বেন, হ্যাঁ। তারপরে হচ্ছে পাইথনে বেসিক ইনপুট আউটপুট ফাংশন গুলো কি কি? এটা হলো 2টা, ইনপুট, প্রিন্ট, বাস। এখানে প্রিন্ট ফাংশনটাকে কি বলে? বিল্ট ইন ফাংশন, যেটা কিছুক্ষণ আগে বলেছি। যখন কোনো বড় ধরনের আইসিটি শাখায় চাকরি করবেন, এগুলা কিন্তু ভাই ভাই ধরবে। প্রিন্ট ফাংশন ব্যবহার লেখো স্ক্রিনের মধ্যে ডাটা আউটপুটের জন্য, কিছুক্ষণ আগে বললাম, ডাটা রান করে রেজাল্ট দেখানোর জন্য, আউটপুটের জন্য, একটা বিষয়কে প্রদর্শন করার জন্য, একটা বিষয়কে দেখানোর জন্য এখানে কি আছে? প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয়। প্রিন্ট স্ক্রিনের মধ্যে ডাটা আউটপুটের জন্য পাইথনে প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয়। পাইথন প্রোগ্রামে কি কি উপায়ে মান ইনপুট দেওয়া হয়? সরাসরি
ইউজার থেকে, এতটুকু মুখস্থ করব। সরাসরি ইনপুট নেওয়ার উপায় কি? সরাসরি মান ইনপুট নেওয়ার ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে হয়। আমি আমার হাতের লেখা 7 পৃষ্ঠার অপারেটর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আপনাদের গ্রুপে শেয়ার করেছিলাম, এবং আমি আমার নিজস্ব প্রক্রিয়ায় লাইট অফ এক্সপেরিয়েন্স ফেসবুক পেজে এই বিষয়ে অনেক আমার লেখা আমি অনেক কিছু শেয়ার করেছিলাম। ওই চ্যানেলটাতে আমি যত কিছুই নিয়ে পড়াশোনা করি বিস্তারিত কিন্তু আপলোড করা হবে ধাপের পর ধাপ, সব সময়ই। এই জন্য এগুলোকে ফলো দিয়ে রাখবেন, কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ মৃত, শিক্ষা ছাড়া একটা মানুষ হলো মৃত। যদি একজন স্টুডেন্টের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, সে তার বাবা মাকেও গুরুত্ব দিবে, সে তার বিবি সন্তানকেও গুরুত্ব দিবে, সে তার সাথে পড়াশোনা করে তাকেও গুরুত্ব দিবে, তার সাথে শিক্ষককে গুরুত্ব দিবে, এবং প্রত্যেককে সম্মান করবে, এবং নিজের সময়ও নষ্ট করবে না, কারোর সময়ও নষ্ট হতে দেবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। শিক্ষা কি সেটা আমাদের বুঝতে হবে। শিক্ষা হলো সর্বস্তরে একটা সফলতার চাবিকাঠি। যার মধ্যে শিক্ষা থাকবে না, যার মধ্যে আদব ভদ্রতা থাকবে না, যার মধ্যে নৈতিকতা থাকবে না, সে কখনোই সাকসেস হতে পারবে না। অর্থাৎ মানুষের দোয়া, আল্লাহর দয়ার মাধ্যমে, সঠিক শিক্ষার মাধ্যমে আমরা সাকসেসফুল হতে পারবো। যাই হোক, যেখানে ছিলাম, সরাসরি মান ইনপুট নেয়ার উপায় কি? সরাসরি মান ইনপুট নেওয়ার ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে হয়। এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে একটি একটি ভেরিয়েবল তার কাঙ্ক্ষিত ভ্যালুকে প্রদর্শন করতে পারে। সরাসরি মান ইনপুট দেওয়ার মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্ট ব্যবহার করে থাকি। আর অ্যাসাইনমেন্টটা কি করে? একটা ভেরিয়েবলের কাঙ্ক্ষিত যে ভ্যালু রয়েছে সেটা প্রদর্শন করার জন্য, সেটা আউটপুট দেখানোর জন্য বিশেষ ভূমিকা রাখে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে এটা পরীক্ষায় আসবে, এটা ডাবল ডাবল টিক চিহ্ন আমি দিয়েছে, ঠিক আছে? এখানে যেটা আছে একটা বিষয়, যেমন x সমান 5 আছে, আমরা a সমান 1 ও লিখতে পারি। y সমান 4 আছে, আমরা এখানে o সমান 7 ও লিখতে পারি। উদাহরণগুলো আপনার নিজের মতো সেম হতে হবে এরকম কোনো কথা নেই। জাস্ট রুলস গুলো ফলো করলেই হবে। কিবোর্ড থেকে মান ইনপুটের জন্য কি কি ফাংশন ব্যবহার করা হয়? র ইনপুট, ইনপুট ফাংশন, এত কিছু দরকার নাই। ইনপুট ফাংশন কি? ইনপুট ফাংশনের সিনট্যাক্স যেটা আছে, সিনট্যাক্স এটা মুখস্থ করে নিব। আমি আগেই বলেছি কিছু কিছু সোর্স মুখস্থ করতে হবে। ওপেন ফাংশনের কাজ কি? ওপেন ফাংশনের কাজ হলো যে কোনো ফাংশন ওপেন করার জন্য ব্যবহার করা হয়। এটা প্রশ্নের মধ্যে উত্তর লুকায় আছে। ওপেন ফাংশনের সিনট্যাক্স এটা আছে সেটা। ক্লোজ ফাংশনের কাজ কি? যে কোনো ফাংশনকে সমাপ্ত করার জন্য ক্লোজ ফাংশনের সিনট্যাক্স এগুলো আমরা মুখস্থ করব। রাইট ফাংশনের কাজ কি? সোর্স গুলো ভাই মুখস্থ করতে হবে, আর ব্যাখ্যাগুলো বুঝতে হবে প্র্যাকটিক্যাল দিয়ে। আমি এই প্রত্যেকটা ফাংশনেরই যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল আছে আমি ব্যাখ্যায় যাব, কোনো সমস্যা নেই। এটা ভাববেন না মুখস্থ করতে হবে বলে স্যার এড়াই যাচ্ছে। কারণ a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এটা আমাদের বুঝার বিষয়, এটা আমাদের মুখস্থ করতে হবে। আর এখানে যে বিষয়গুলো আছে বুঝার জন্য এগুলো প্র্যাকটিক্যাল আমি অবশ্যই নিব, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এডুকেশনকে স্কিপ করার কোনো সুযোগ নেই। তারপরে হচ্ছে রাইট ফাংশনের কাজ কি? পাইথনে কোনো ফাইলে কোনো কিছু লেখার জন্য রাইট ফাংশন ব্যবহার করা হয়। ওয়ার্ডের মধ্যে উত্তর লুকায় আছে, ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে এখানে ফাইল থেকে পড়ার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? রিড ফাংশন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে রিডিং ফাংশনের কাজ কি? ফাইলের কন্টেন্ট লাইন বাই লাইন আকারে পড়ার জন্য রিড ফাংশন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, ফাইল অপারেশনের ব্যাখ্যা। এই বিষয়টা তিথিরয় কোথাও, তিথিরয় না, তিথির আজকে অসুস্থ। রোমান ভাই একটু আসেন, ফাইল অপারেশনের ব্যাখ্যাটা আমাকে পড়ে শোনান। ফাইল অপারেশনের ব্যাখ্যা করো। যখন কোনো ফাইল থেকে ডাটা রিড করা হয় কিংবা ফাইলে ডাটা রাইট করা হয়, সেক্ষেত্রে প্রথমেই ফাইল ওপেন করতে হয়। রিড রাইটের কাজ সম্পন্ন হয়ে গেলে ফাইলটি পুনরায় বন্ধ করে দিতে হয়। এ থেকে বোঝা যায় কোনো ফাইলে ইনপুট আউটপুট কার্যাদি সম্পাদন করার জন্য যেসব অপারেশন সম্পন্ন করা হয় সেসব অপারেশনকে ফাইল অপারেশন বলে। বাট ওকে ওকে ঠিক আছে, বাস। পাইথনে ওকে ওকে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। নিম্নোক্ত ক্রমানুসারে ফাইল অপারেশন সম্পন্ন হয়। নাম্বার 1, ফাইল খোলা। রোমান ভাই, নাম্বার 2, রোমান ভাই, মাশাআল্লাহ জি স্যার। চমৎকার হয়েছে। ওকে, আপনাকে ধন্যবাদ। রাকিবুল ইসলাম 1 থেকে পড়েন। ফাইল খোলা, তারপর হচ্ছে অপারেশন, ফাইলে ডাটা রাখা, ফাইল থেকে ডাটা পড়া ইত্যাদি। মাশাআল্লাহ, ভেরি গুড। ফাইল বন্ধ করা। ওগুলো ওগুলো আর লাগবে না, ঠিক আছে। তারপরে এখানে আর কি আছে?
আমি প্রত্যেকের বয়স থেকে শুনতে চাই। আজিজুল হক পারভেজ। যারা রেগুলার ক্লাস করেন ভাই তাদের নামটা মুখস্থ হয়ে যায়। ওই যারা রেগুলার ক্লাস করেন না তখনই আমার তাদের নামটা কি মুখস্থ হয় না। তখন কিন্তু রাগ করবেন না। স্যার কেন মুখস্থ ডাকতেছেন? আমি যখন কাউকে কোনো প্রশ্ন করি যার নামটা আমার এই বারবার পরিচিতির মাঝে মুখস্থ হয়েছে তাকেই আমি ডাকি। এরকম আপনারা নিয়মিত ক্লাস করেন আপনাদের নাম আমার ভিতরে বসে যাবে। এখন যাই হোক আজিজুল হক পারভেজ একটা প্রশ্ন পড়বেন আমি আপনাকে দিচ্ছি এখন। এই লাইনটা পড়েন তো এখানে কি লেখা আছে? কোথায় আজিজুল হক পারভেজ কোথায়? ও তো আসতেছে না। আর কি আছে? এত সময় তো যাবে না তো। জনি পড়তে পারবে? জনি তো অসুস্থ। মেহেদী ইসলাম পড়তে পারবেন? ইনশাল্লাহ পারবো। জি ইনশাআল্লাহ। এখান থেকে পড়েন। এই প্রশ্নটা পড়েন উত্তর সহ। 3 নাম্বারটা যেটা আছে সামনে ৩ নাম্বার হ্যাঁ। ওপেন ফাংশনের প্যারামিটার সমূহ বর্ণনা করো। তো ওপেন ফাংশন পাইথনে ফাইল ওপেন করার জন্য ওপেন ফাংশন ব্যবহার ওপেন ফাংশন ব্যবহার করা হয়। ওপেন ফাংশনের গঠন ও সিনট্যাক্স বা ফরম্যাট নিম্নরূপ। আমরা এখানে পড়ার সময় ১ মিনিট শুধু বলবো ওপেন ফাংশনের গঠন বিন্দুরূপ। এই বা সিনট্যাক্স বা ফরম্যাট পড়ার কোনো দরকার নেই। আপনাকে ধন্যবাদ। তারপরে আরেকজন হলো আরেকজনকে মুন্নি আক্তার আসেন। জি স্যার। সিনট্যাক্স পড়ার দরকার নেই। জাস্ট এখান থেকে পড়েন। ওপেন ফাংশন ৩টি এটি পড়েন। ওপেন ফাংশনের ৩টি প্যারামিটার আছে যথা ফাইলের নাম, অ্যাক্সেস মোড এবং বাফারিং। ওকে থ্যাংক ইউ সো মাচ। আপনি মিউট হয়ে যান। যাই হোক এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমি এখন ব্যাখ্যায় যাই। ওপেন ফাংশনের প্যারামিটার সমূহ বর্ণনা করো। পাইথনে ফাইল ওপেন করার জন্যে এখানে কি আছে? ওপেন ফাংশনের প্যারামিটার সমূহ বর্ণনা করো। তো প্রথমে ওপেন ফাংশন সম্পর্কে বলেছে। পাইথনে ফাইল ওপেন করার জন্য ওপেন ফাংশন ব্যবহার করা হয়। ওপেন ফাংশনের প্যারামিটার নিম্নরূপ। যদি প্রশ্নে আসে ওপেন ফাংশনের গঠন নিম্নরূপ একই কথা, সিনট্যাক্স একই কথা। এই সমার্থক শব্দগুলো বুঝে নিব আর পরীক্ষার হলে যেকোনো একটা শব্দই লিখবো। বেশি লিখলে বানান ভুল হবে। প্যারামিটার কি কি এখানে? প্যারামিটার আছে ফাইলের নাম। ফাইলের নাম বলতে একটা ফাইলের নাম দিয়েছি আমি পাই লার্নিং। ঠিক আছে? যেমন পাই লার্নিং। আরেকটা নাম কি? ডিকশনারি লার্নিং। আরেকটা নাম কি? পাই ডিকশনারি। ঠিক এরকম যে নাম দিব সেই নাম। আমি আপনার নামও দিতে পারি। তারপর হচ্ছে অ্যাক্সেস মোড। এখানে অ্যাক্সেস মোডটাকে সেটা বুঝতে হবে। এইজন্যই টিচার প্রয়োজন। অ্যাক্সেস মোড নির্ধারণ করে ফাইলটিকে অ্যাক্সেস মোড নির্ধারণ করে ফাইলটিকে কোন উদ্দেশ্যে খোলা হবে। অ্যাক্সেস মোড নির্ধারণ করে ফাইলটিকে কোন উদ্দেশ্যে খোলা হবে। অ্যাক্সেস মোডটা কি? অ্যাক্সেস মোড হলো অ্যাক্সেস মোড নির্ধারণ করে ফাইলটিকে কোন উদ্দেশ্যে খোলা হবে। পড়ার জন্যে নাকি লেখার জন্যে নাকি উভয়ের জন্যে। আশা করি অ্যাক্সেস মোড বুঝতে পেরেছেন। অর্থাৎ অ্যাক্সেস মোড হলো ফাইলটি কোন উদ্দেশ্যে খোলা হবে সেই উদ্দেশ্যটি বোঝা। সেই উদ্দেশ্যটিকে পড়ার জন্যে নাকি লেখার জন্যে সেটি নাকি উভয়ের জন্যে। তারপরে হচ্ছে বাফারিং। বাফারিং হলো ডাটা সরাসরি না লিখে অস্থায়ীভাবে বা অস্থায়ী পদ্ধতিতে সংরক্ষণ করা। বাফারিং হচ্ছে ডাটাকে সরাসরি না লিখে অস্থায়ীর জন্য মেমোরিতে রাখা। যেখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী যখন খুশি আমি তখন আবার ব্যবহার করব। এই যে যা বললাম এতটুকুই। হ্যাঁ, আজকের লেকচার আমি আসলে এই যে থিওরি লেকচার গুলো আমার দিতে ভালো লাগে না। কারণ থিওরি লেকচার গুলো হলো অনেক সহজ বিষয়। এগুলা জাস্ট শুনে বুঝে নিতে হবে। আমি বলি পাশে খাতা রাখার জন্য ওইখানে লেখে নোট করে নিতে হবে। আর এই যে বিস্তারিত যা আছে এগুলো পড়ার দরকার নেই। আমি যা বলছি তা দিলেই হবে। 10 মিনিট টাইম বাকি আছে। তার মধ্যে একটু কথা বলে নেই। আহ প্রথমে আজিজুল হক পারভেজের সাথে বলি, আমাদের কিন্তু আরো একটা পার্ট এখন শুরু হবে। সেটা হলো কম্পিউটার অপারেটিং সিস্টেম। আমাদের প্রথম লেকচার শেষ হয়েছে। তো এখানে গত ক্লাসে আমি গভীর রাত হয়ে যাওয়ায় ওদিন অসুস্থ ছিলাম, তাই শেষ করতে পারিনি। আজকে পাইথনের বাকি 2 অধ্যায় শেষ করলাম। এখন আজিজুল হক পারভেজ, হ্যালো, কোথায় আজিজুল হক পারভেজ কোথায়? সময় বেশি দেওয়া যাবে না। জনি আমার কথা শুনতে পাচ্ছেন? কি ব্যাপার? কোথায় আপনারা? মেহেদী ইসলাম, জি স্যার, শুনতে পাচ্ছি। যা বলেছি আমার কথা স্পষ্ট বোঝা গিয়েছে? জি স্যার, স্পষ্ট বোঝা গেছে। আচ্ছা, আমি যা দেখিয়েছি স্পষ্ট দেখেছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। হৃদয়ের ভিতরে গেঁথেছে? বুঝতে পেরেছেন?
জি স্যার ক্লিয়ার ছিল আচ্ছা, নেট ঠিক ভালো আছে, নেট ঠিক ভালো আছে। বোঝা যাচ্ছে। আর হচ্ছে আমি এই ক্লাসের পিডিএফ দিয়ে দিলে এবং ভিডিও দিয়ে দিলে আরো সহজ হবে না আপনাদের জন্য। ইনশাল্লাহ স্যার অনেক ভালো হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার তরফ থেকে যদি কিছু স্টুডেন্টদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, অল টাইম সার্ভিস পাবে। আর যার না থাকে, সে 20 টাকা দিয়েও আমার ছাত্র হতে পারবে না। মনে রাখবেন, হাসান ভাই কিন্তু আমাকে ওখানে আসলে টাকার বিনিময়ে নিতে পারেনি। ওনাকে জিজ্ঞেস করেন আমাকে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। উনি আমাকে এখানে ইনভাইট করার পূর্বে ওনার পার্শ্ববর্তী অনেক প্রতিষ্ঠান ইনভাইট করেছে, আমি সবারটা রিজেক্ট করে দিয়েছিলাম। ওনার প্রবলেম, তাই আমি অ্যাকসেপ্ট করেছি। এবং আমার তরফ থেকে যতদিন সম্ভব হবে, যাদের সাথে আমার হৃদয়ের মিল আছে, সবার সাথে আজীবন থাকবো ইনশাল্লাহ। তো কি কি কন্ডিশন আমি যোগাযোগ রাখি না, সেটা হলো বিষয়। যে আমার সময় নষ্ট করবে, আমি তাকে পছন্দ করি না। আহা, আমি সুযোগ দিব লাস্টে, বারবার মাইক অন করা যাবে না। যে আমার সময় নষ্ট করে, তাকে আমি পছন্দ করি না, এটা হলো 1 নাম্বার বিষয়। আর দ্বিতীয়ত হলো, যার যখন যা প্রয়োজন হবে আমার কাছে বলে আলোচনার মাধ্যমে তা নিয়ে নিবে, এবং নিয়ে নেওয়ার সাথে সাথে বুঝে নিবে। কোনো সমস্যা হলে বলবে, আমি 100 বার বুঝে দিব। বাট যখন বলবে সে আমি বুঝে ফেলেছি, তখন আবার দিলে পারবেন, এটা হবে না। অর্থাৎ আমার কোনো ছাত্র ফেইলের মধ্যে নেই। তবে 2022 সালে 98 জন ছাত্র আইসিটি তে পরীক্ষা দিয়েছিল আমার এখানে। না, না, 95 জন। ওখানে একজন ফেল করছিল। সেটাও সে নিয়মিত ক্লাস না করার কারণে, তাকে আমি হল দিতে চাইনি। এর ছাড়া আমার কোনো ছাত্র ফেলের মধ্যে কোনো নেই। এখন কথা হলো, আমার প্রত্যেকটা ছাত্র ভালো রেজাল্ট করতে হবে, এবং আমি যে দিক নির্দেশনাগুলো দেই এগুলো মেনে চলতে হবে। শিক্ষক শিক্ষকের মতো মানতে হবে, ছাত্র ছাত্রের মতন থাকতে হবে। আপনারা সবাই আমার প্রিয় ভাই এবং বোন, আমি চাই সবাই আপনারা ভালো করুন। যাই হোক, রাকিবুল ইসলাম, জি স্যার। সবকিছু বুঝতে পেরেছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ। রোমান ভাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তিথি রায় বুঝতে স্যার পেরেছেন? এটা তো পূর্বে ক্লাস হয়েছে না এটা? আবার যেটা দুই পিডিএফ অধ্যায় বাকি ছিল, বুঝাইছেন স্যার? ঠিক আছে। মানে আমি গত পিডিএফ এর ভিতরে তো এটা ছিল। হ্যাঁ, পিডিএফ এ ছিল, কিন্তু আলোচনা রাত হয়ে যায়, করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই আছে আমি স্যার। টেক্সটে লিখিনি যে আজকে আমাদের প্রোগ্রামিং পাইথন সম্পূর্ণ শেষ হয়েছে, এটা আমি বলতে পারিনি। আর না বলতে পারার কারণে আমি ক্লাসটা আবার নিয়েছি। না, এমনি এবং পড়াইছিলেন, এমনি টাইনে গেছেন আর কি, হ্যাঁ, মোটামুটি আর টেনে কি গিয়েছে, কিন্তু বিস্তারিত কিছু কিছু বিষয় শেষ করতে পারিনি। আজকে আবার নতুন সাবজেক্ট আলোচনা করবো, এখনই সমস্যা নেই। তিথি রয় জি বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জাহাঙ্গীর বুঝতে পেরেছেন ভাই আমার? বললে একটু সাথে সাথে আসলে ভালো হয়। আচ্ছা, মুন্নি আক্তার বুঝতে পেরেছেন বোন আমার? জি স্যার। মেহেদী হাসান বুঝতে পেরেছেন? জি স্যার ইনশাল্লাহ বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ। জনি রয় বুঝতে পেরেছেন? জনি রয় না, সরি, জনি। বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ।